টেলর যে অঞ্চলে সরকারের প্রতিনিধি হয়ে এসেছিলেন, সেই এলাকায় সন্ত্রাসের রাজত্ব ছড়িয়ে বাস করছিল এক বৃদ্ধ সিংহ। স্থানীয় নিগ্রোরা তার নাম দিয়েছিল লিবা। লিবা নরখাদক, তবে গৃহপালিত পশুর মাংসেও তার অরুচি ছিল না। স্থানীয় মানুষ তাকে ভয় করত জমের মতো, কারণ লিবা সত্যি সত্যি সিংহ নয়, ও একটা জাদুকর। মন্ত্রের গুণে মাঝে মাঝে সিংহের দেহ ধারণ করত। সে বায়বাহ জাতীয় নিগ্রো, নাম তার আলী। আফ্রিকা। আফ্রিকা সম্পূর্ণ গল্পটি লেখকের ভাষাতেই আমি শোনাব। পৃথিবীতে অনেক সময় এমন ঘটনা ঘটে যা সঠিক অর্থ, বুদ্ধি ও যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এই ধরনের একটি কাহিনী আমি সংগ্রহ করেছি প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে। যে ভদ্রলোক এই ঘটনা স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন, তিনি একজন সম্পন্ন ব্যবসায়ী। ভদ্রলোকের মাতৃভূমি ইংল্যান্ড, কিন্তু তার ব্যবসায়ের ক্ষেত্র ছিল আফ্রিকার উগান্ডা নামক স্থানে। আফ্রিকার অরণ্য সংকুল প্রদেশে দুর্গম পার্বত্য অঞ্চলে যেসব শ্বেতাঙ্গ পর্যটক ও শিকারী ঘুরে বেরিয়েছেন, তাদের লিখিত রোজনামচায় অনেক অদ্ভুত ঘটনার বিবরণ পাওয়া যায়। বিস্তীর্ণ আফ্রিকার বুকের উপর ঘুমিয়ে আছে এক রহস্যময় জগৎ। সভ্য পৃথিবী আজও সেই জাদুপুরীর দরজা খুলতে পারেননি। এই বিষয়ে আলোচনা করব আফ্রিকার চিতা মানুষ বা সিংহ মানুষ সম্বন্ধে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এক শ্রেণীর দুর্বৃত্ত সিংহের মস্তক ও দেহচর্মের আবরণে আত্মগোপন করে নরহত্যায় প্রবৃত্ত হয়। নির্জন স্থানে অসতর্ক পথিককে দেখতে পেলে তারা হতভাগ্যের উপর ঝাঁপিয়ে পড়ে। নকল সিংহের হাতে আসল সিংহের মতোই বাঁকা বাঁকা নখ বসানো থাকে এবং নকল থাবাও লাগানো থাকে। নখরযুক্ত ওই নকল থাবা দিয়ে হতভাগ্য মানুষের দেহটাকে ছিন্ন ভিন্ন করে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। কখনো কখনো হত্যাকাণ্ডের জন্য বিশেষ ধরনের ছোড়াও ব্যবহৃত হয়। নিহত মানুষের দেহে ক্ষতচিহ্ন দেখে মনে হয় বনচারী সিংহের নখরাঘাতেই তার মৃত্যু হয়েছে। সিংহের ছদ্মবেশে এইভাবে যারা নরহত্যা করে, তাদেরই বলা হয় লায়ন ম্যান বা সিংহ মানুষ। সিংহ মানুষের মতো চিতা মানুষও একই উপায়ে নরহত্যা করে। তফাৎ শুধু এই যে লেপার্ড ম্যান বা চিতা মানুষ সিংহের ছদ্ম আবরণের পরিবর্তে চিতাবাঘের ছদ্মবেশ ধারণ করে। আফ্রিকাবাসীদের বিশ্বাস, এইসব নকল সিংহ মানুষ বা চিতা মানুষ ছাড়াও এমন লোক আছে যারা ইচ্ছে করলেই নিজেদের নরদেহকে পরিবর্তিত করে হিংস্র সাপদের রূপ ধারণ করতে পারে। আফ্রিকার স্থানীয় মানুষের এইসব বিশ্বাস অবিশ্বাসকে কিছু কিছু ঘটনা দিয়ে বিচার করে হয়তো একটা সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব ছিল। কিন্তু আগেই বলেছি, নরখাদক সাপদ, লৌকিক অপরাধী এবং অলৌকিক ক্ষমতার অধিকারী জাদুকরদের গোলকধাঁধার জটিলতা ভেদ করে প্রকৃত রহস্যের সমাধান করা খুব কঠিন কাজ। প্রসঙ্গত আর একটি ঘটনারও উল্লেখ করছি। উল্লিখিত কাহিনীটি বলেছেন ব্রিটিশ সরকারের একজন ইংরেজ কর্মচারী। তার নাম H.W. টেলর। টেলর সাহেবের লিখিত বিবরণী থেকে সংক্ষেপেই কাহিনীটি বলছি। ইথিওপিয়ান সোমালিল্যান্ডের সীমানায় সরকারের কার্যে নিযুক্ত হয়েছিলেন টেলর সাহেব। রাজনৈতিক কারণে পূর্বোক্ত অঞ্চলের বিভিন্ন স্থানে টহল দিয়ে তিনি পর্যবেক্ষণ কার্য চালাতেন। ওইটিই ছিল তাঁর কর্তব্য কর্ম। বনচারী হিংস্র পশুরা তাদের রাজ্যে মানুষের অনাধিকার প্রবেশ বিনা প্রতিবাদে মেনে নিতে রাজি হয়নি। তাই গর্জিত রাইফেল আর উদ্যত নখাগ্রের সংঘর্ষে বনরাজ্যে শান্তিভঙ্গ হয়েছে বারংবার।
টেলর সাহেবের নিশানা ছিল অব্যর্থ। পশুরাজ সিংহের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হয়ে বড়ই আনন্দ পেতেন মিস্টার টেলর। তার রাইফেলের গুলি খেয়ে পৃথিবীর মায়া কাটিয়ে স্বর্গের দিকে প্রস্থান করেছিল অনেক অনেক সিংহ। অন্যান্য হিংস্র জন্তুও তিনি শিকার করেছিলেন, কিন্তু বিশেষভাবে তার মন এবং দৃষ্টিকে আকৃষ্ট করেছিল পশুরাজ সিংহ। টেলর যে অঞ্চলের সরকারের প্রতিনিধি হয়ে এসেছিলেন, সেই এলাকায় সন্ত্রাসের রাজত্ব ছড়িয়ে বাস করছিল এক বৃদ্ধ সিংহ। স্থানীয় নিগ্রোরা তার নাম দিয়েছিল লিবা। লিবা নরখাদক, তবে গৃহপালিত পশুর মাংসেও তার অরুচি ছিল না। স্থানীয় মানুষ তাকে ভয় করত যমের মতো। জন্তুটার পদচিহ্ন দেখে খুব সহজেই তাকে শনাক্ত করা যেত। লিবা নামক সিংহটির বাঁ দিকে থাবায় একটা আঙুল ছিল না। খুব সম্ভব কোনো ফাঁদের কবল থেকে মুক্তি পাওয়ার সময়ে ওই আঙুলটাকে সে বিসর্জন দিতে বাধ্য হয়েছিল। নিহত গরু বাছুরের কাছে লিবার পায়ের চিহ্ন দেখলে স্থানীয় নিগ্রোরা আতঙ্কে বিহ্বল হয়ে পড়ত। তারা সিংহটাকে কখনো হত্যা করার চেষ্টা করেনি। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে টেলর সাহেবকে খবর দিলে তিনি নিশ্চয়ই রাইফেল হাতে ছুটে আসতেন এবং নিহত শিকারের আশেপাশে লুকিয়ে থেকে লিবাকে শায়েস্তা করার চেষ্টা করতেন। মৃত পশুর মাংস খাওয়ার জন্য দ্বিতীয়বার অকুস্থলে আবির্ভূত হলেই লিবা পড়ত সাহেবের রাইফেলের মুখে। কিন্তু নিগ্রোরা কখনো যথাসময়ে হত্যাকাণ্ডের সংবাদ সরবরাহ করত না। টেলর সাহেব খবর পেতেন অন্তত 2 কি 3 দিন পরে। ততক্ষণে লিবা শিকারের মাংস উদরস্থ করে সরে পড়েছে নির্বিবাদে। অনেক চেষ্টা করেও টেলর লিবার সাক্ষাৎ পাননি। কিন্তু টেলর সাহেব লিবার সংবাদ না রাখলেও লিবা নিশ্চয়ই সাহেবের খবর রাখত। তখন বর্ষাকাল। বিশেষ কাজে টেলর তার দল নিয়ে টহল দিতে বেরিয়েছেন। টেলর গন্তব্যস্থলে উপস্থিত হওয়ার আগেই অরণ্যের বুকে উপস্থিত হল রাত্রির নিবিড় অন্ধকার। পরিশ্রান্ত টেলর তবু তাঁবু ফেলার আদেশ দিলেন না। তিনি ভাবছেন কোনো রকমে সামনের 8 মাইল পথ অতিক্রম করতে পারলেই তিনি গ্রামের মধ্যে এসে পড়বেন। তার মানসপটে ভেসে উঠেছে কুটিরের মধ্যে অবস্থিত একটি তপ্ত শয্যার লোভনীয় দৃশ্য। হঠাৎ পিছন থেকে সশস্ত্র আশকারীদের সর্দার তাকে জানিয়ে দিলে একটা সিংহ তাদের পিছু নিয়েছে। সাহেব ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব দিলেন না। এখানকার বনে জঙ্গলে অনেক সিংহ আছে। সিংহকে ভয় করলে আফ্রিকার বনভূমিতে ঘোরাফেরা করাই চলে না। কিন্তু অন্ধকারের মধ্যেই বৃষ্টিতে ভিজে ভিজে 8 মাইল পথ পাড়ি দেওয়ার উৎসাহ আর রইল না। টেলর তাঁবু খাটাতে বললেন। সেই রাতেই টেলরের আস্তানায় হলো সিংহের আবির্ভাব। গভীর রাত্রে গরু আর উটের দল দড়ি ছিঁড়ে বেড়া ভেঙে ছুটোছুটি করতে লাগল। কয়েকটা জন্তু আবার বন্ধনমুক্ত হয়ে ছুটল জঙ্গলের দিকে। অরণ্যের অন্ধকার কালো জবনিকা ফেলে তাদের দেহগুলিকে ঢেকে ফেলল কিছুক্ষণের মধ্যে। টেলর অথবা তার দলের লোকজন কোনো বন্য পশুর অস্তিত্বই আবিষ্কার করতে পারলেন না, কিন্তু অনুমানে বুঝলেন একটু আগেই এখানে হয়েছিল সিংহের আবির্ভাব। গৃহপালিত জন্তুদের এই ধরনের আতঙ্কের একটি কারণ থাকতে পারে, সিংহ। পশুরাজ অত্যন্ত ধূর্ত। সে এমনভাবে রজ্জুবদ্ধ গরু বাছুরের কাছে এসে দাঁড়ায় যে মানুষরা সিংহের উপস্থিতি বুঝতে না পারলেও জন্তুগুলো গায়ের গন্ধে পশুরাজের অস্তিত্ব বুঝতে পারে। ভয়ে পাগল হয়ে জন্তুগুলো দড়ি ছিঁড়ে বেড়া ভেঙে ছুটোছুটি করতে থাকে এবং মানুষের নিরাপদ সান্নিধ্য ছেড়ে ছুটতে ছুটতে এসে পড়ে বনে জঙ্গলের মধ্যে। এই সুযোগেরই অপেক্ষায় থাকে সিংহ। পছন্দসই একটা মোটাসোটা গরু অথবা বাছুরকে বধ করে সে শিকারের মাংসে ক্ষুণ্ণবৃত্তি করে। এখানেও সেই ব্যাপার। অকুস্থলে লিবার মার্কা মারা পায়ের ছাপ খুঁজে বার করলেন আশকারীর দল।
সেই রাত্রে লিবার অভিযান ব্যর্থ হয়েছিল। একটি জন্তুকেও সে বধ করতে পারেনি। রাত্রির পরবর্তী কয়েক ঘন্টা সকলেই খুব সতর্ক থাকল, কিন্তু লিবা দ্বিতীয়বার অকুস্থলে পদার্পণ করল না। টেলর সাহেব বিরক্ত হয়েছিলেন। পরদিন সকালে তিনি আস্কারিদের জানালেন এখন তার কোথাও যাওয়ার ইচ্ছা নেই। 3-4 দিন এখানে থেকে তিনি লিবার খোঁজ করবেন। ওই সময়ের ভিতর অন্তত একবার তিনি নিশ্চয়ই সিংহটাকে রাইফেলের আওতার মধ্যে পাবেন। হতভাগা খোঁড়া সিংহটা এই অঞ্চলে অনেক দিন অত্যাচার করছে, কিন্তু টেলরের দলের উপর ইতিপূর্বে সে হামলা করেনি। টেলর তাকে আর ছাড়বেন না। আগে লিবাকে হত্যা, তারপর অন্য কাজ। টেলরের সংকল্প শুনে আস্কারিদের সর্দার কয়েকবার ঢোক গিলে বললেন, বাবা না, আমরা কর্মচারী, আদেশ পালন করতে আমরা বাধ্য। কিন্তু যদি আমাদের কথা শোনেন তবে বলবো, লিবার পিছনে তাড়া করে কোনো লাভ নেই, ওকে মারতে পারবেন না। ক্রুদ্ধস্বরে টেলর বললেন, কেন? কারণ লিবা সত্যি সত্যি সিংহ নয়, ও একটা জাদুকর। মন্ত্রের গুণে মাঝে মাঝে সিংহের দেহ ধারণ করে, আমরা সবাই ওকে জানি। টেলর সকৌতুকে প্রশ্ন করলেন, ওকে জানো? কি নাম তার? উত্তরে আস্কারিদের সর্দার বললে, এই অঞ্চলে সবাই তাকে চেনে। সে বাহ জাতীয় নিগ্রো, নাম তার আলী। টেলর অত্যন্ত বিস্মিত হলেন। আলী তার অপরিচিত নয়, লোকটি বিলক্ষণ সাহসী ও বুদ্ধিমান। গভীর রাত্রে অনেকবার আলী জঙ্গলে পথ ভেঙে এসেছে তার কাছে, আবার অন্ধকারের মধ্যেই ফিরে গেছে। তার হাতে একটা ছোট লাঠি ছাড়া অন্য কোনো অস্ত্র থাকত না। গভীর রাত্রে সাপদসংকুল বনভূমির ভিতর দিয়ে অস্ত্র হাতে যাতায়াত করাও বিপজ্জনক। সেখানে নিরস্ত্র অবস্থায় অন্ধকার বনপথে পদার্পণ আত্মহত্যারই নামান্তর। কিন্তু আলী রাতের পর রাত নির্ভয়ে বনের পথে যাতায়াত করত। সম্বল ছিল তার ওই তুচ্ছ লাঠি। টেলর আস্কারিদের কথা একেবারেই বিশ্বাস করেননি, তবে তিনি কথা দিলেন যে লিবাকে হত্যা করার চেষ্টা তিনি করবেন না। টেলর বুদ্ধিমান মানুষ, তিনি জানতেন নিগ্রোদের সংস্কার বা বিশ্বাসে আঘাত দিলে অনেক সময় পরিণাম খুব খারাপ হয়। একটা সিংহের জন্য দলের লোকের কাছে অপ্রীতিভাজন হওয়ার ইচ্ছে তার ছিল না। এই ঘটনার কয়েকদিন পরেই দৈবক্রমে হঠাৎ আলীর সঙ্গে টেলর সাহেবের দেখা হয়ে গেল। আলী তাকে খুব প্রশংসা করে জানিয়ে বললে যে মিস্টার টেলর লিবাকে হত্যা করার সংকল্প ত্যাগ করে বুদ্ধিমানেরই কাজ করেছেন। সাদা চামড়ার মানুষগুলো সাধারণত নির্বোধ হয়, কিন্তু মিস্টার টেলর হচ্ছেন নিয়মের ব্যতিক্রম। তার স্বদেশবাসীর মতো তিনি যে মূর্খ নন, এই কথা জেনে আলী অতিশয় আনন্দিত হয়েছে। এবার টেলর সোজাসুজি প্রশ্ন করলেন, তুমি কি লিবা? আলী উত্তর দিলে না, বাঁ হাতটাকে গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করতে লাগলো। টেলর দেখলেন আলীর বাঁ হাতের একটা আঙুল নেই। আলী গম্ভীর স্বরে বললে, আমি আপনার কিছু উপকার করব। আমি জানি কিছুদিন আগেও সিংহের মুখে আপনার জীবন বিপন্ন হয়েছিল। তাছাড়া সিংহের উপদ্রবে আপনি মাঝে মাঝে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এ কথাও আমার অজানা নয়। আমার আদেশে আজ থেকে এই অঞ্চলে সিংহরা আপনাকে বা আপনার দলভুক্ত লোকজনদের কখনো আক্রমণ করবে না। সিংহের সম্মুখীন হলেও আপনার ব্যক্তিগত নিরাপত্তা অক্ষুণ্ণ থাকবে। এমন গম্ভীরভাবে সে কথাগুলো বললে যে তার বক্তব্য বিষয়কে টেলর সাহেব লঘু বিদ্রূপ বলে মনে করতে পারলেন না। টেলর অবরুদ্ধ হাস্য দমন করলেন। তারপর তিনিও গম্ভীর হয়ে বললেন, আমার ঘোড়া, গরু আর অন্যান্য পোষা জানোয়ারগুলি সম্বন্ধেও আমি নিরাপত্তার দাবি করছি। তুমি সিংহদের নিষেধ করে দিও,
তারা যেন আমার পোষা জন্তুগুলিকেও রেহাই দেয়। আলী প্রতিবাদ করে বললে, তা কি করে হবে? ঘোড়া, গরু প্রভৃতি জন্তু হচ্ছে সিংহের খাদ্য। আমরা সিংহরা তাহলে খাবো কি? টেলর বললেন, পোষা জানোয়ার সিংহের খাদ্য নয়, তারা বুনো জন্তু মেরে খাবে। অনেক তর্ক বিতর্কের পর সাহেবের অনুরোধ রক্ষা করতে রাজি হলো আলী, কিন্তু তারও একটা শর্ত ছিল। টেলর কোনো কারণেই সিংহ শিকার করবেন না। আলীর প্রস্তাবে সম্মতি দিলেন টেলর। আসকারীরা যখন শুনল সিংহের দলপতি আলীর সঙ্গে সাহেবের সন্ধি হয়েছে, তখন তারা আনন্দে আত্মহারা হয়ে উঠল। টেলর প্রথমে আলীর কথার বিশেষ গুরুত্ব দেননি, কিন্তু কিছুদিন পরেই যখন তিনি লক্ষ্য করলেন যে সিংহরা তার দলের মানুষ ও পশু সম্বন্ধে হঠাৎ খুব উদাসীন হয়ে পড়েছে, তখন আর আলীর কথাগুলো তিনি উড়িয়ে দিতে পারলেন না। সকালবেলা উঠে অনেক দিনই তাঁবুর কাছে রজ্জুবদ্ধ গরুর পাল ও অশ্বদলের নিকটবর্তী জমির ওপর তিনি সিংহের পদচিহ্ন দেখেছেন। পায়ের ছাপগুলো দেখে বোঝা যায় সিংহরা খুব কাছে এসে পর্যবেক্ষণ চালিয়ে আবার বনের আড়ালে সরে গেছে। টেলরের দলের মানুষ কিংবা পশুর ওপর তারা হামলা করেনি। একবার নয়, দুবার নয়, বারংবার হয়েছে এই ধরনের বিভিন্ন ঘটনার পুনরাবৃত্তি। টেলরের বিবরণীতে আলীর বিষয়ে আর কোনো মন্তব্য লিখিত নেই। ওই অঞ্চলে সিংহরা হঠাৎ তাঁর দলের মানুষ ও পশু সম্বন্ধে অহিংস হয়ে যাওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন। আলীর অলৌকিক ক্ষমতায় তিনি বিশ্বাস করেছিলেন কিনা জানি না, তবে তিনি তার শর্ত রক্ষা করেছিলেন। টেলর সাহেব পরবর্তীকালে কখনো সিংহ শিকার করেননি। শুনলেন তো? এর পরের পর্ব বলবো না, পরের একটি গল্প নিয়ে আসব। সেটাও এই রকমই রোমহর্ষক এবং এই রকমই সত্য ঘটনা সমৃদ্ধ, কিন্তু একটি অতি প্রাকৃত ঘটনা। আশা করি আপনাদের মনোরঞ্জন করতে পেরেছি। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কমেন্টস এবং লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। ঈশ্বরের করুণায় সকলে ভালো থাকবেন। নমস্কার।